এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলো, তৃতীয় জন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আকাশে নরম রোদ ছিল আজ ক্ষীণ আশ্বাসের মতো, তবে তার আয়ু ছিল ক্ষণিকের। সন্ধ্যার অমোঘ গ্রাসে তা বিলীন হয়ে গেছে কিছু পল আগে। এখন আকাশ জুড়ে নিস্তব্ধ এক রাজত্ব, নির্ভার নীলের গভীরে জ্বলে উঠেছে অসংখ্য নিঃসঙ্গ তারা। আবহাওয়ার অপ্রত্যাশিত বৈরিতায় তাকবীরকে গাড়ি নিয়েই বান্দরবান ছাড়তে হয়েছে। রাতের আধারে ডুবে থাকা পথ পেরিয়ে আসার পুরো সময় এলিজাবেথ একটি শব্দ উচ্চারণ করেনি। দিনভর কোনো অনুভূতি রেখা খেলে যায়নি ওর ক্ষতবিক্ষত অবয়বে, মুখেও তোলেনি কিছু সারাদিনে। তাকবীরও কোনো জিজ্ঞাসার ভার চাপায়নি ওর উপর। কাল সচক্ষে এলিজাবেথের মাঝে দেখা রিচার্ডের জন্য উৎকণ্ঠা এক ওকে ভঙ্গুর করে দিয়েছে। তাই তো চুপচাপ নিস্তব্ধতার ভার ভাগ করে নিয়েছে। এলিজাবেথের মতোই একটি নীরব বোঝাপড়া, শব্দের অতীতে ক্লান্তি ভরা। তবে যখনই গাড়ি ঠকে দেওয়ান মঞ্জিলের পথে, তখনই হঠাৎ করে এলিজাবেথ জড়সড় কণ্ঠে গাড়ি থামাতে বলে। 3 দিন পর ওর রাশিয়ার ফ্লাইট। এই স্বল্প সময়টা চাচার সঙ্গে কাটাতে চাইছে। এলিজাবেথ ছিল অনড়। তাকবীরের অনুরোধের সামনে একটু নতি স্বীকার করে না। ওর নির্লিপ্ত চোখে পেছনে লুকানো থাকে এক সমুদ্র তিক্ততা। নিজেকে যেন আড়াল করতে চাইছিল সবকিছু থেকে। তবুও তাকবীর একান্ত অনুরোধ অবিন্যস্ত কঞ্চে একটুখানি কোমলতার ঝলক পেয়ে শেষবারের মতন একটি রাত দেওয়ান মঞ্জিলে থাকার জন্য রাজি হয় এলিজাবেথ। তাছাড়া পড়ার জিনিসপত্র তো সেখানেই আছে, সেগুলো তো নিতে হবে। জীবনে যত টানাপোড়েন আসুক না কেন, এই মানুষটাকে এলিজাবেথ কখনো তুচ্ছ করতে পারবে না। এই নিঃস্বার্থ শক্তিমান মানুষটা ছিল আলোর দিশারি, শান্তির পূজারী। ওর ভেজা চোখ উজ্জ্বল আলো দিয়ে ম্লান করিয়েছে এই মানুষ। গাড়ি থামলো দেওয়ান মঞ্জিলের নির্জন প্রাঙ্গণে। অন্দরমহলে পা রাখতে তাকবীরের বুকের ভেতর শূন্যতার হাহাকার উঠল। চারপাশে নিস্তব্ধতায় আরো ভারী করে দিল ওর ভেতর খাকা শূন্যতায়। এই বিশাল নীরব মহলটি আজ আরো শূন্য আর ফাঁকাও। মানুষটা যতই নিষ্ঠুর হৃদয়হীন হোক না কেন, সে ছিল তার বাবা। তাজুয়ার দেওয়ানের প্রতি ছিল তাকবীরের এক অমোঘ ঘৃণা, গাঢ় জমাট বছরের পর বছর ধরে জমে থাকা কালো কুয়াশার মতন। তবুও এই শূন্যতার মুখোমুখি হয়ে বুকের ভেতরে অদ্ভুত এক জ্বালা জেগে উঠেছে। ঘৃণা আর শূন্যতার জটিল সমীকরণে পুড়তে পুড়তে তাকবীর অনুধাবন করতে পারে, মানুষটা যতই খারাপ হোক তবুও তো সে ছিল তার বাবা। আর সেই শূন্যতায় কোনো ঘৃণায় ভরানো যায় না। আজ থেকে এসে একদম এতিম বটবৃক্ষ শূন্য। এলিজাবেথের নৈশব্দের ভার বয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। পেছন থেকে নিচু ভাঙা গলায় ডাকলো তাকবীর। পায়ের থামা শব্দে ঘুরে দাঁড়ালো এলিজাবেথ। চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শীতল শূন্যতা। তাকবীরের গলা শুকিয়ে এলো, শক্ত করে ঠকিল। সে জানে বলা উচিত নয়, এই দুর্বল স্বীকারোক্তিটা তার অহংবোধ ফাটল ধরাবে। তবু মন, সেই অবাধ্য মন কোনো নিয়ম মানল না। এলিজাবেথ শরীর টান টান হয়ে উঠছে, কথাটা যেন গিয়ে শির দ্বারা ঠেকেছে। চোখে জ্বলে উঠেছে এক ঝলক অস্বীকারের আগুন। কাটকাট কণ্ঠে বলল, না, ঘৃণা করি আমি তাকে। সেই মানুষটা মরে গেলেও যেন তার মৃত্যু সংবাদ আমার কান পর্যন্ত না আসে। কথাটা ছুঁড়ে দিয়ে মুহূর্তে সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে চলে গেল এলিজাবেথ। পেছনে রয়ে গেল তাকবীর একটি নীরব প্রশ্নচিহ্ন হয়ে। কিছুক্ষণই পর খট করে দরজা বন্ধ হওয়ার তীব্র এক শব্দ শূন্যতায় প্রতিধ্বনি হলো। তাকবীর ধীর পায়ে উপরে গেল। ওর পায়ের গতি যেন আজ জং ধরেছে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। বেদনা নীরবতা চারপাশ, শুধু ভেতর থেকে ভেসে আসছে করুণ দীর্ঘশ্বাস আর বুক ভাঙা হাহাকার। নাক টানা আর ঘন নিঃশ্বাসের মাঝে হঠাৎই ছিটকে আসে কিছু ভারী শব্দ ভেতর থেকে।
তাকে ভালোবেসে আমি ছটফট করতে করতে মরে যাই, তবু আমার মুখ থেকে ভালোবাসা শব্দটি বের না হোক। একটু বেশি ভারী ছিল বোধহয় তাকবীরের জন্য। হাতটা আপনা আপনি গিয়ে ঠাঁই নিল বুকে। এখানে এখন চেপে না ধরলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। বক্ষপিঞ্জরে বন্দি ঊর্ধ্বমনীয় হৃদযন্ত্র অদৃশ্য অগ্নিঘাতকের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সমগ্র দেহে প্রচণ্ড কম্পন প্রতিধ্বনি হচ্ছে, যেন শিরায় শিরায় প্রলয়ের শিখর। হঠাৎ করেই হেসে ফেলে তাকে দরজা পিঠ থেকে, তবে শরীর দাঁড়িয়ে থাকতে সায় দিল না বেশিক্ষণ। দরজার সাথে পিঠ ঘিরে শরীরটা পড়লো মেঝেতে। তোমার অন্য পথে পতিত প্রতিটি পদচিহ্নে প্রতিধ্বনিত হয় আমার স্বপ্ন ভাঙার করুণ কঙ্কাল স্বর। এলো কিসে? দারুণ হাসলো তাকবীর। ওর গ্রীষ্ম গহ্বরে আধার থাকলেও কথা বলার সময় চোখ দুটো জলজল করছিল। কান্নায় ভেসে যাওয়া পুরুষের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কাঁদল না তাকবীর, বুকে হাত চেপে ওভাবে বসে রইল কিছুক্ষণ। ধস্তাধস্তিতে নিজিনিস পড়ে যাওয়ার মতো শব্দ ভেসে আসছে হৃদয়ের গহ্বর থেকে। এলিজাবেথ বোধহয় কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। তাকবীর আবারও চাপা হাসল। এই দুর্বিষহ ক্ষণেও তাকবীরের অন্তরস্থলে জেগে উঠল অগ্নিগর্ভ কবিতার শিরা উত্তাপ। শৈশব থেকে সুরের ধারাবাহিকতায় গলিত স্বরযন্ত্রের সাথে সাথে কঠিন শব্দের নির্মাণ শিল্পে ছিল তার দুর্দান্ত দক্ষতা। হৃদয়ের গভীরতম গহ্বরে সঞ্চিত ব্যথা রূপ নিল অমোঘ ছন্দে। একটি কবিতা যা রচিত হলো রক্তাক্ত নীরবতার অভ্যন্তরে, যেখানে প্রতিটি শব্দ শিলালিপির মতো স্থির ও শীতল। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতে। কতই না সুন্দর হতো আমাদের গল্পটা। তবে কেন এত টানা পড়েন? কেন এই দূরত্বের বেড়াচাল? কেন তুমি এলোমেলো পথের যাত্রী হলে? কেন এলো কিছু মধ্য হলো অন্যতে? আমার পৃথিবীটা সাজাতে চেয়েছিলাম তোমায় ঘিরে, কিন্তু তুমি তো হারিয়ে গেলে অন্য কোথাও। এই গল্প হয়তো অসম্পূর্ণই থেকে যাবে, তবু হৃদয় থেকে যাবে তোমার স্মৃতি। কখনো যদি ফিরে আসো, আমার ভালোবাসা তখনও তোমার অপেক্ষায় থাকবে। উঠে দাঁড়ালো তাকবীর। পায়ের ক্লান্তি ভর করেছে। খুব সময় লাগলো গোটা কয়েক সিঁড়ি পেরিয়ে নামতে। দেওয়ান মঞ্জিলে আজ সেই মিষ্টি শ্বাস প্রশ্বাসের আনাগোনা নেই। চারিদিকে শুধু শূন্যতার ভার। উপরের কোণার ঘর থেকে ভেসে আসছে না বীর বীর বীর, ওষুধ খেয়েছো তুমি? বীর, খেতে আসো বলে ডাকা সেই গভীর স্বরটা। এলোমেলো পা ফেলে দেওয়ান মঞ্জিলের প্রাঙ্গণ ছেড়ে বের হলো। একটু খোলা জায়গা প্রয়োজন ভেতরের ভারী নিঃশ্বাসগুলোকে মুক্ত করতে। কিছু দূর যেতে অপ্রকাশিত ভাবে দেখা হয়ে তাকওয়ার সাথে জিপ থেকে নেমে তাকবীরের সামনে এসে দাঁড়ালো তাকওয়া। বাহ, আমার জিপে তেল খরচ হলো না, পথেই দেখা হয়ে গেল। ক্লান্তির ভার তাকবীরের কঞ্চে। আপনি হেরে গেলেন নাকি হার মেনে নিলেন? তাকবীর কিঞ্চিত অবাক হলো তাকওয়ার কথা। পরক্ষণে গভীরতা বুঝতে পেরে গম্ভীর গলায় প্রশ্ন করলো, আপনি কি মেন করছেন? আলতাসে সোনালি চুলগুলো তালুতে চুরো করে বাঁধলো তাকওয়া। হাতের চাবি ঘোরাতে ঘোরাতে একদম তাকবীরের সামনে এসে দাঁড়িয়ে গাঢ় স্বরে পড়ল, আপনি নিজেও জানেন না আপনার সমস্ত নাড়ি ভুঁড়ি বের করার জন্য আমার ঠিক কত রাত তন্দ্রাহীন থাকতে হয়েছে। তপু সংহার কি উঠে এলো? আপনার মৃত্যু। তাকওয়ার কড়া গলার কথা একটু বিচলিত করলো না তাকবীরকে। উল্চো ঘাবড়ানোর পরিবর্তে ফিক করে হেসে দিল। শক্ত হলো তাকওয়ার গলার স্বর। আপনার মৃত্যু অনিবার্য মিনিস্টার সাহেব। তাকবীর ফাঁপা দৃষ্টিতে শূন্যে তাকালো। ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো বুক চিরে আসা অন্তর্হিত কান্না। এক চিলতে হাসলো, তবে চোখে তার কোনো ঝলক নেই। মানুষের মন মরে গেলে শরীরের কথা আর ভাবে না। তাকবীরের শূন্য দৃষ্টির ফ্যাকাশে উচ্চারণে ধ্বনিত শব্দগুলো যেন মুচড়ে যাওয়া এক অনুভূতির মতো বুকের মাঝখান দিয়ে বয়ে গেল তাকওয়ার। আপন মনে কণ্ঠের কাঠিন্যত গলে মোম হয়ে গেল। অন্যের আকাশে স্বৈরাচারী রাজ্য বেশি দিন স্থায়ী হয় না মিনিস্টার সাহেব। আমি তো বোকা মানুষ, পরের চাঁদ পরের আকাশ আমি পাহারা দেই, কারণ আমি তো সেই চাঁদের মালিক নই। হাসতে হাসতেই বলে দিল তাকবীর। ওইদিকে চোখের তারা ফ্যাকাশে যেন আলো নিভে গেছে। ভেতরের মুখটাও
পাথরের মতন, কোনো অনুভূতির ছায়া নেই। হঠাৎ করেই ঠোঁট শক্ত করে চেপে ধরে তাকবীর। মুহূর্তের মধ্যে রক্তিম বর্ণ ধারণ করে ওর কৃষ্ণ গহ্বর। গর্জন মিশ্রিত রুক্ষ কণ্ঠ চেঁচে উঠল, সূর্যের আলোয় পারে চাঁদের প্রতিটি রশ্মি মুছে দিতে। আমি সূর্য, আলোর মহাশক্তি। ওকে অন্ধকার থেকে তুলে এনে আমি আলোকিত করেছি। আমার আলোয় যে জীবন আমি প্রবাহিত, সেখানে অন্য কারো ছায়া ঢুকতে দেব না। আমি যদি শাসন করি, তাহলে তাতে অন্য কোনো হস্তক্ষেপ সহ্য হবে না। হকচকিয়ে যায় তাকওয়া তাকবীরের গর্জন মুখর চিৎকারে। অবাক করে দিয়ে নিমিষেই তাকবীরের কণ্ঠ খাদে নেমে এলো। কান্না চাপা ভাঙা গলায় আওড়ালো, জানেন, ও না ব্যাকরণের কঠিন বাগধারা বুঝে ফেলে, কিন্তু আমার সহজলভ্য তৃষ্ণার্ত চোখের ভাষা কেন যেন ওর হৃদয়ে পৌঁছায় না। কথাগুলো বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল তাকওয়ার। অদেখা কষ্ট অনুভব করতে পেরে ওর বুকটাও হঠাৎই ভারী হয়ে উঠছে। সে তো নিজেও অনুভব করেছে এই তিক্ত অনুভূতি গুচ্ছগুলো। অন্যদিকে ঘুরে ঘন ঘন ফোঁস নিঃশ্বাস ফেলে নিজেকে দৃঢ় করে তাকওয়া নিজেকে স্বাভাবিক করে ঘুরে তাকবীরের নির্বাক মুখ প্রাণহীন অভিব্যক্তিতে তাকাতে চমকে উঠল। এই কান্না করছেন আপনি? অদ্ভুত, ছেলেরাও কান্না করে। স্টপ ক্রাইং। তাকবীর ছটফটে অন্যদিকে ঘুরে গেল, যাতে করে আলগোছে লুকাতে পারে কষ্টের পাহাড়। অজান্তে চোখ থেকে গড়িয়ে পড়েছিল নীরবে বহন করা ভার। বাড়ি শ্বাসের ফাঁকের টুকরো টুকরো কথার মাঝে লুকিয়েছিল অব্যক্ত সব যন্ত্রণা। চাঁদনি রাতের নিস্তব্ধতায় বিশাল এক গাছের ছায়া তলে নিচে দাঁড়িয়ে দুটি ভগ্ন হৃদয়। পৃথক গল্প, তবু সংলাপের সুর একই বিরহ। তারা আপ্রাণ চেষ্টা করেছে ভেতরের আকাশপতি যন্ত্রণা লুকাতে, কিন্তু হৃদয়ের ক্ষত কি সহজে আড়াল করা যায়? যায় না। তাকওয়ার এমনই ভালোবাসা চেয়েছিল, কিন্তু চায়নি ভালোবাসতে সেই মানুষটিকে যে অন্য কারো হৃদয় বন্তি। তবুও তাকওয়া পায়নি নিজেকে আটকাতে, কারণ ভালোবাসা তো আর কোনো যুক্তির ধারে না। ছোট একটা জীবন, আপনি কিন্তু আমার হলেও পারতেন মিনিস্টার সাহেব। শিকুঞ্জকে তাকওয়ার দিকে তাকালো তাকবীর। ললাটে ভাঁজ, চোখে অনুচ্চারিত হিসেব নিকেশের ছায়া, গলায় গভীরতা ঝরে পড়ল। মিস তাকওয়া, আমি আপনার চোখের ভাষা বুঝি। উপদেশ হিসেবে বলল, সময় নষ্ট করবেন না, কারণ আমি তার নেশা নামক বিষাক্ত এক মহামারীতে আক্রান্ত। কঠিন এক ঢোক গেলে চাঁদনি রাতে নিস্তব্ধতায় প্রিয় মুখের উপস্থিতি তাকওয়া ভেঙে চুরমার, হৃদয়ে গভীরে দাউ দাউ করে জ্বলছে। অনুভূতির দাবানল বিস্ফোরিত হতে উন্মুক্ত বুকের গহীন থেকে উঠে আসছে অব্যক্ত কথাদের নিঃশ্বাস। জীবন মৃত্যুর মাঝে এক চিৎকার, যা আর চাপা রাখা যায় না। আমি যে আপনি নামক বিষাক্ত রোগে আক্রমণ হয়েছি সেটা। তাকবীরের নাকের পাচা চানচান বিরক্তি স্পষ্ট। ওর সুগভীর নিকষ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। তীক্ষ্ণ কণ্ঠে পৃষ্ঠ ছুড়ল, এই পর্যন্ত আপনার সাথে আমার কতবার দেখা হয়েছে? তাকওয়া নির্বিঘ্নে জবাব দেখায়, অফিসিয়ালি একবার, আনঅফিসিয়ালি আজই প্রথম। হ্যাঁ, আর এটাই শেষ। কথার খোঁচা হাওয়ায় ধারালো ছুরির মতন গিয়ে বিঁধল ভেতরটায়। জড়িয়ে যাওয়া স্বরে তাকওয়া বলে, কেন? এই আনহেলদি অবসেশন থেকে বের হন প্লিজ। আপনি কি সময়ের পাল্লা মেপে এত জলদি মুভ অন করতে বলছেন? হ্যাঁ, ক্ষণিকের মোহ ভুলতে ক্ষণিকক্ষণই যথেষ্ট। তাকওয়ার চোখে ক্ষীণ হাসি, তবে গলার স্বরে কাঁপন লুকাতে পারল না। আপনার সাথে আমার সাক্ষাৎ হয়তো দুটি নির্দিষ্ট সময়ের বাধা রয়েছে, কিন্তু আপনার শ্যামবর্ণ কৃষ্ণ গহ্বর আমার চোখে প্রতিবিম্ব হয়েছে অজস্রবার। আপনার নাম আমার মস্তিষ্কে তোলপাড় হয় বারবার। মোহ বলেই কি এত কিছু? তাকবীরের ঠোঁট শক্ত হয়ে উঠে, আইনের লোকদের মস্তিষ্কে পাপিতের চিন্তার শোভা পায় না মিস তাকওয়া। হ্যাঁ, তাই তো প্রকাশে আনেনি সেই আনহেলদি অবসেশন। আমার কাছে সবার আগে আমার সততা, সেটা আমি খেলাপ করতে পারি না, দম বন্ধ হয়ে যায়। কিন্তু ওই যে ওস্তাদের মার শেষ রাতে সারা জীবন চোর ধরতে ধরতে আজ নিজেই ধরা পড়ে গেলাম।
এক মুহূর্তে নীরবতা, তারপর তাকওয়া ফিসফিস করে বলল, অনুভূতি চেপে রাখা যায়, কিন্তু চোখ থেকে আড়াল করা যায় না। তাকবীর কাজ কাজ কণ্ঠে প্রত্যুত্তর করল, ভুল জায়গায় অনুভূতির সঞ্চারণ মানে অনুভূতিকে তুচ্ছ করা। তাহলে আপনি যা করছেন সেটা কি? থমকে যায় তাকবীর, কোনো উত্তর নেই। তাকওয়া হেসে ফেলল একটা ক্লান্ত তিক্ত হাসি। আবারও, একটা উপদেশ দিই, আজ ছিঁড়ে ফেলুন সেই বইয়ের পাতা যেখানে লেখা আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনি তো আপনার সবটা দিয়ে চেষ্টা করেছেন। থমকে যায় তাকবীর। আসলেই তো, সে তো তার সমস্তটা উজাড় করে দিয়েছে, আত্মার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে, তবুও কেনই শূন্যতা? কেন এলোকেশির চোখে জল করে অন্য কারোর জন্য কাতরতা? পৃষ্ঠের বিষাক্ত ছায়ায় ডুবে যায় তাকবীর, মস্তিষ্ক অস্থির, হৃদয় উন্মাদ, সবকিছু তোলপাড়। ভেতর এক নিঃশব্দ ও ঝড় বয়ে যাচ্ছে, ধ্বংসের জন্য উন্মুক্ত। মাথার চুল টেনে ধরে নিচে বসে পড়ল তাকবীর। অস্থির গোঙানির শব্দ বের হচ্ছে মুখ থেকে, আর বলছে। তখনই তাকওয়া ছুটে আসে। আমি তো আগে জানতাম তুমি আমার হবে না, তোমাকে কেন ভালোবেসে ফেললাম? কেমন ছিল তোমার মধ্যে যে অপেক্ষা করতে পারিনি? জেনে বুঝে কি মানুষ নিজের সর্বনাশ বেছে নেয়, নাকি ভালোবাসা আসলে বুদ্ধির বাইরে কোনো অভিশাপ? হ্যালোসিনেশনে ভেসে যেতে থাকে তাকে, চোখের সামনে স্পষ্ট দাঁড়িয়ে এলিজাবেথ, সেদিনের সেই মেয়েটা। এক লাফে গাছ থেকে পড়লো, পাপড়ি জোড়া তিতির করে কাঁপছে। আবার ক্ষণিকের মধ্যেই প্রকম্পিত চোখ ডুবে গেল হাসির ছনা, উষ্টপুটে ঝলমল করে সরল চঞ্চল হাসে। সেই দুরন্ত মেয়েটাকে এখন আর দেখা যায় না, গম্ভীর হয়ে গেছে, সারাক্ষণে অন্ধকারের রাজ্যে ডুবে থাকে। তবে তাকবীরের কল্পনায় সে প্রায়শই ফিরে আসে, আর তখন তাকবীরই প্রতিবারই ছুটে যায়, ছুটে গিয়ে জাপটে ধরে থাকে, এমনভাবে মিশিয়ে নেয় বুকের গভীরে যেন আর কোথাও পালানোর সুযোগ না থাকে। আর তারপর এভাবে বুকের ভেতরে নিয়ে ঘুমিয়ে পড়ে রাত পেরো নিশ্চিন্তে। সেসব রাতগুলোকে তাকবীরের আর এলিজাবেথের রুমের দরজায় পিঠ ঠেকিয়ে ভয় থাকতে হয় না, কারণ তার এলোকেশি তখন তার বুকের সাথে লেপ্টে থাকে, একটু মমতা খুঁজে নেওয়া মা হারা বেড়াল ছানার মতন। এলিজাবেথ হাসছে, খিলখিলিয়ে হাসছে, দুহাত মেলে তাকবীরকে ডাকছে। বুকের ভেতর উঠলে উঠে আনন্দের চেয়েও সেই উচ্ছ্বাস। তাকবীরে সুর তোলে, গান গাইতে গাইতে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই তোমার নামে লেখা চিঠিটা পড়ে তোমাকে শোনাবো। একদম শক্ত করে জড়িয়ে ধরে শূন্য বুকটায় ভরিয়ে নেয় তাকবীর। অতঃপর চুপচাপ শুয়ে পড়ল রাস্তায়, এক হাত রাস্তায় বিছানো যেখানে কল্পনা এলিজাবেথ মাথা রেখে শুয়ে আছে, আরেক হাতে শক্ত করে ধরে রাখলো এলিজাবেথ তুলতুলে শরীর, যেন হারিয়ে না যায়। কিছু মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে তাকবীর। তাকওয়ার চোখ থেকে বেঘরে অশ্রু ঝরছে। উঠে গিয়ে বসলো তাকবীরের পাশে, বুক ভারী হয়ে গেছে নিজের চোখের সামনে সবটা দেখে। আলতো করে হাত ছোঁয়ায় কুকড়ে থাকা চুলগুলোতে, কাঁপছে তাকওয়ার শক্ত কণ্ঠস্বর। আগুন মানুষ হিসেবে আপনি পাপী হলেও এই ভুবনে খাঁটি প্রেমিক পুরুষ আপনি। যদি ভালোবাসা নামক কোনো আদালত থাকতো, তাহলে আমি সেই আদালতে কাঠগোড়ায় দাঁড়াতাম। গা থেকে আইনের পোশাক খুলে হতাম আপনার ভালোবাসার ক্ষত বিক্ষত রাজ সাক্ষী। লেলিহান শিখা চারিদিকে জ্বালিয়ে পুড়িয়ে ছড়িয়ে পড়েছে। এ যেন ধ্বংসের নরকদ্বার খুলে গেছে। বিষাক্ত ধোঁয়ার গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস, রক্তের তীব্র লৌহ ঘ্রাণে দম বন্ধ হয়ে আসছে। বাতাস কাঁপছে মৃত্যুর ক্রন্ধনে। মাটি জুড়ে ছড়িয়ে আছে ছিন্ন ভিন্ন দেহের নৃশংস অবশিষ্টাংশ। দাউ দাউ করে জ্বলতে থাকা ফার্ম হাউসের ধ্বংসস্তূপের ভেতরে থেকে বেরিয়ে এলো এক মানব আকৃতির নরখাদক। চোখ জোড়া জ্বলে উঠেছে পিশাচের তীব্র পিপাসায়। মুখমণ্ডল রক্তের স্রোতে লেপ্টে আছে। তাজা প্রাণের উষ্ণতা এখনো মেখে আছে তার চামড়ায়। পৈশাচিক উল্লাসে ভারী পায়ের ছাপ ফেলে এগিয়ে যাচ্ছে সে। প্রতিটি পদক্ষেপের সাথে শরীর থেকে চপচপ করে চুইয়ে
পড়ছে ঘন লাল রক্ত নির্মমতার অবশিষ্ট সাক্ষী হয়ে। রিচার্ডের শক্ত মুঠিতে দুলছে এক বিকৃত বিকলাঙ্গার মাথার খুলি, যেখান থেকে এখনো ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে। মাটিতে আঁকছে বিকৃত লাশ দাগ, মাটিতে আঁকছে বিকৃত লাল দাগ। মৃত্যুর পরেও শান্তি মেলেনি মার্কর। তার মুখ যেন নরকের নকশা, নেই নাক, চোখের খোরল, দৃষ্টি দুটি ছোট ছিঁড়ে ফেলা দাঁতের অস্তিত্ব মুছে গেছে নির্মমতার ধারালো আঘাতে। এমনকি পুড়ে যাওয়া চোখের পাপড়িও ছাই হয়ে পড়ে আছে গলে যাওয়া চামড়ার ভেতর। রিচার্ডের নিষ্ঠুর হতেও শেষ হয়নি সেই যন্ত্রণা। খণ্ড বিখণ্ড সেই খুলিকে বয়ে নিয়ে চলেছে। মৃত্যু ও মুক্তি নয়, কেবল অমর লাঞ্ছনার এক অবিনাশী চিহ্ন তৈরি করে। চারপাশে বিধ্বস্ত নিস্তব্ধতায় ভাঙন ঘটা, একের পর এক আগুনে দগ্ধ কাঠের ভেঙে পড়ার গর্জন শোনা যাচ্ছে বজ্রপাতের মতো। গাড়ির কাছে পৌঁছতে ফার্ম হাউসটির ঘুমড়ে ধসে পড়ল। আগুনের লেলিহান শিখা গিলে নিল সবকিছু। রিচার্ড শেষবারের মতন তাকালো মার্কোর বিকৃত খুলির দিকে, তারপর ঠান্ডা উদাসীনতায় ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের গভীর অরণ্যে। প্রাণীদের জন্য রাতের রক্তমাখা আহার হিসেবে দান করে। তখন রিচার্ডের ইঙ্গিত অনুযায়ী লারা নিঃশব্দে ঢুকেছিল মার্কোর ঘরে। ঠান্ডা কৌশলে, ছলনা আর প্রলোভনের জালে জড়িয়ে ফেলেছিল মার্কোকে। যেমন শিকারের আগে হিংস্রতার নেশায় তীক্ষ্ণ করে রাখা হয় ছুরি, প্রতিরোধের সামান্য সুযোগও দেয়নি। বাধা পড়ে গিয়েছিল মার্কো অসহায়ভাবে। এরপর শুরু হয় নৃশংসতার উল্লাস। 17 ঘন্টা ধরে নির্যাত কোনো বিরতি নেয়নি। প্রতিটি আঘাত, প্রতিটি যন্ত্রণার রেখা ছিল এক একটা সই, যা লেখা হচ্ছিল মার্কোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর চলছিল অবিরাম নির্যাতন। মাংসের প্রতিটি টুকরোতে রিচার্ডের হিংস্র উল্লাসের ছাপ গেঁথে গিয়েছে। শেষ পর্যন্ত মৃত্যু ছিল না কোনো মুক্তি, শুধু অবসান। গাড়ির ভেতরে থেকে লুকাস এগিয়ে দিল পানির বোতল। রিচার্ড মুখ ধুয়ে নিল। লাল রক্তের ধারা মুছে যেতে উন্মুক্ত হলো গালে সেই কালো দাগ। জীবিত বেঁচে থাকার আরেকটা দগদগে চিহ্ন। জঙ্গলের মাইন্সটা সৌভাগ্যক্রমে নিয়ন্ত্রণে ছিল, তাই মৃত্যুর ছোঁয়া গায়ে লাগলেও এই যাত্রায় রিচার্ড বেঁচে যায়। গাড়িতে উঠে বসতে নাসো ইগনিশন ঘোরালো। ইঞ্জিনের গর্জন মিলিয়ে গেল জঙ্গলের নিস্তব্ধতায়। ওদের মুখে আজ এক অদ্ভুত ফুরফুরে প্রশান্তি। গাড়ির ভেতরে জটিল নীরবতায় ভেঙে দেয় নাসো। ফ্রন্ট মিররে রিচার্ডের দিকে তাকে মিটি মিটি হেসে পড়ল। ইউ আর সো স্ট্রং বস, এক চান্সে একদম বাবা হয়ে যাচ্ছেন। রিচার্ড টিস্যু দিয়ে রক্তের শেষ চিহ্নগুলো মুছতে মুছতে ঠান্ডা দায়সারা গলায় জবাব দেয়। আমাকে দুর্বল ভেবে থাকলে তোমার ভুল ধারণা নেছো। নাসো ঠোঁট কামড়ে হাসে। পাশ থেকে লুকাস ফুরফুরে গলায় যোগ দেয়। বস, এবার চলুন, বনভোজন শেষ, এবার পার্টি করা যাক। আফটার অল বাবা হতে যাচ্ছেন বলে কথা। রিচার্ড কোনো সাড়া না দিয়ে ট্যাপ তুলে নেয়। ঠান্ডা চোখে স্ক্রিনে চোখ রাখে। দেওয়ান মঞ্জিলের সিসিটিভির ফুটেজ। এলিজাবেথ নিস্তব্ধতায় ঘুমিয়ে। এলিজাবেথের ঘুমন্ত মুখের প্রশান্তি যেন রিচার্ডের বুকে ছুরি চালায়। তপ্ত শ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিল রিচার্ড, কণ্ঠে বিষণ্ণতা। একটা হাসির কথা শুনবে? কি? রিচার্ডের ঠোঁটে বিচ্ছুপ মাখা হাসি। আজই পূর্ণতা, আজই অপূর্ণতা। নাসু কপাল কুচকায়। মানে? প্রকাশিত ভালোবাসা আবারও লুকিয়ে গেল ঘৃণায়। ওর চোখে আবারও ঘৃণা দেখবো আমার জন্য। লুকাস ফিসফিস করে বলে উঠছে। কিন্তু বস, সবাই তো আপনি ম্যামকে বাঁচানোর জন্য করেছেন। রিচার্ড হঠাৎই উচ্চ হাসিতে ফেটে পড়ে। একটা খাকির মতন হাসি, যেটা মৃত্যুর আগে শেষ শ্বাসের মতো বেঁচে উঠছে। সে তো শুধু কঠোরতাই দেখে গেল। মলিন হয়ে যায় ন্যাসো আর লুকাসের মুখ। নীরবতায় ফাঁকে লুকাস নিচু স্বরে জিজ্ঞেস করে, এভাবে কতদিন বস? কি জানি এই গল্পটা কেন যে একপাক্ষিক প্রেমকেই খুব বেশি টানে। ম্যামকে নতুন ম্যানশনে কবে তুলছেন? ফিরেই যদি আসতে না চায়? তুলে নিয়ে আসবো। আবারও? যতবার আসতে চাইবে না ততবারই তুলে নিয়ে আসবো। আড়াআড়ি ভাবে একে অপরের দিকে তাকালো দুজন। অতঃপর একসাথে পিছন খুলো। পিছন ফিরতেই চোখাচোখি হয়ে গেল রিচার্ডের সাথে। একসাথে হেসে দিল তিনজন। লারা বেগম মোবারক হো, কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে নিজেকে ভাঙা। জানতাম হবে, লারা বলে কথা। কি করে জানলে? ওটা তো টপ সিক্রেট, ওটা কিভাবে বলে?
পুলিশ মানুষ চোরের পিছনে লেগে থাকাই কাজ। তবে তুমি ঠিক আছো তো? সবাই কিন্তু জানে লারা খুব শক্ত। অফিসার কোথায় তুই? বন্দর থেকে ফিরছে। খালি হাতে? বন শূন্য থাকলে তো শিকারীকেও তো খালি হাতে ফিরতে হবে। লেটস ক্যাচ আপ। তুমি ঢাকা ব্যাক করনি? না। ওকে, লোকেশন চেঞ্জ করো, আমি আসছি। কল কাজ হয়ে গেল। নীরবতা আরো ঘনিয়ে এলো চারপাশে। রিচার্ডের ফার্ম হাউসে ফিরতে ফিরতে ভোরের মলিন আলো ফুটে উঠেছিল। ফিরে এসে দেরি না করে লারাকে জঙ্গল থেকে শহরে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু লারা যায়নি। শহরের দিকে পা না বাড়িয়ে সে একাই গিয়ে বসেছে একটা পাহাড়ের চূড়ায়। চারপাশে বিশাল শূন্যতার ভেতর নিজের ভারী হয়ে আসা শরীর আর জীর্ণশীর্ণ মন নিয়ে থেমে আছে। পাহাড়ের নীরবতায় এখন ওর একমাত্র সঙ্গী। অন্যদিকে প্রেম, যে আজও রিচার্ডের পেছন লাগতে গিয়েছিল অদম্য এক অভিপ্রায়, কিন্তু প্রতিবারের মতো এবারও বন্দর থেকে খালি হাতে ফিরল। বন্দরে কোনো শিপ পায়নি। লারার পাঠানো লোকেশন অনুযায়ী প্রেমও ওর খুব কাছে ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। পাহাড়ি ঠান্ডা বাতাস ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল, তবুও পা থামেনি। প্রেমের উৎফুল্লতা দূর থেকে চিৎকার করে উঠল, হেই লারা জান্স, আই লাভ ইউ বলে হুড়মুড় করে গিয়ে থাপস করে বসে পড়লো লারার পাশে। লারা ফিরে তাকালো না নিষ্প্রিয় দৃষ্টিতে। সামনে শূন্যতায় চোখ রাখা ঝাঁঝের বিপরীতে ঠান্ডা কঞ্চে পড়ল, ফ্রেন্ডশিপের প্রথম শর্ত ছিল কখনো ভালোবাসার কথা বলা যাবে না। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। প্রেম তড়িঘড়ি করে দুই আঙুল জোড়া গালে লাগিয়ে তওবা করার মতো ভঙ্গি করে বলল, হেই হেই কুল, আই এম সরি, প্লিজ পার্ডন মি। এই যে প্রমিস করছি আর কখনো ভালোবাসার কথা বলবো না, প্রমিস, কখনোই না। লারা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে প্রেমের কণ্ঠস্বর হঠাৎই নিচু হয়ে গেল। গভীর দৃষ্টিতে তাকালো লারার দিকে, ধীরে ধীরে বলল, আবার আরেকদিন বলবো, মৃত্যুর আগের দিন বলে যাব শেষবারের মতো, লারা আমার হৃদয় হরণী, প্রণয়নী, ভালোবাসি তোমায়। লারা ফিরল প্রেমের দিকে, চোখ দুটো অসম্ভব ফুলে রয়েছে, বেদনায় ভারী, গলাটা কেঁপে উঠল। আর ততদিন? প্রেম হাঁটুতে মাথা রেখে লারার দিকে তাকালো, ঠোঁটে এক ফালে হাসি খেলে গেল। অপেক্ষা করব। পুরোটা জীবন অপেক্ষায় পার করে দেবে? অপেক্ষা করতে ভয় লাগে না, কারণ এটা একাই করা যায়। ভয় তো এক হওয়ায় হারানোর ভয়। লারা ভেজা গলায় বিরক্তির সুর, কাম অন প্রেম, তুমি কেন বুঝতে চাইছো না? এত কথা পিছিয়ে লাভ আছে? তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমিও জানি, স্পষ্টই জানি। তবুও কেন আমার পিছে পড়ে আছো এই কষ্ট এখন আমিও বুঝি। প্রেম কথা শেষ করতেই দেয় না প্রেম। হঠাৎই এগিয়ে যায় বুড়ো আঙুলে, তুলে নেয় লারার গাল বেয়ে পড়া অব্যক্ত বেদনার অশ্রু, ঠোঁটে সেই অমায়িক কোমল হাসি। ডোন্ট ওয়ারি লারা, আমি জানি তোমার চোখে আমি অন্যের জন্য ভালোবাসা দেখতে পাই, স্পষ্টই। লারা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে। কথাগুলো হৃদয়ের কোথাও গুঁড়ো হয়ে যায়, তারপর ধুলো হয়ে উড়ে যায় পাহাড়ের হাওয়ায়। ঠোঁট ভেঙে আসছে লারার, দুঃখের ভার চেপে ধরেছে কঞ্চ। চোখের পানি গড়িয়ে পড়ার আগে সোজা হয়ে বসলো। বুকের ভেতর ঝিম ঝিম শব্দ যেন যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে, থামার কোনো নাম নেই। শ্বাসগুলো ভারী জড়ানো। প্রেমও সোজা হয়ে বসল। অদ্ভুত এক নীরবতায় ঘেরা চারিপাশ। চোখের দৃষ্টি দূরে অন্ধকারে তলিয়ে যাওয়া পাহাড়ের চিলায়, যেন অদেখা কোনো উত্তর খুঁজছে শূন্যতার গভীরে। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের ভার আর বুকের তীব্র হাহাকার। একটু দূরে বসেও যেন হাজার মাইল দূরে দুইটা মন। পাহাড়ের বাতাস হালকা ঠান্ডা হয়ে গেছে, সেই সত্ত্বেও দুজনের বুকের ভেতর জ্বলছে না বলা কথার আগুন। আমি যদি আজ একটু কাঁদি তাহলে কি আমাকে অন্য মেয়েদের মতো দুর্বল লাগবে? সে মৃদু হাসলো। সে হাসিতে কোনো উপহাস নেই, ছিল শুধু একরাশ কোমলতা। ওর কাজটা বাড়ি দিল চুপচাপ। লারা নিঃশব্দে নিস্তব্ধে মাথা রাখলো প্রেমের কাঁধে। প্রেম নিজের জ্যাকেটটা খুলে লারার মুখটা ঢেকে দিল। নাও, আমিও দেখবো না। ইউ ক্যান ক্রাই নাও। লারার ঠোঁট কেঁপে উঠল, গলার ভেতর দলা পাকানো কষ্টের ঢেউ, তা ভাঙতে সময় নিল। নিবুসরে হরাল, একপাক্ষিক প্রেমে কেন এত বিরহ অফিসার? প্রেমের দৃষ্টি স্থির, আকাশে শূন্যতার দিকে তাকে উত্তর দিল, কারণ এটা একপাক্ষিক। ধাক্কা খেলে আগলে ধরার কেউ থাকে না। এই ধাক্কার শেষ কোথায়? যেদিন ভালোবাসা শেষ হবে
লারার গলা হঠাৎই ভেঙে গেল, এক গলিতে আটকে থাকা কান্না বেরিয়ে এলো। কিন্তু এই ভালোবাসা যে আমৃত্যু থাকবে। তবে এই কষ্ট আমৃত্যুর সঙ্গে হয়ে থাকবে। চমকা হাউ মাউ করে কেঁদে উঠলো লারা। প্রেমের বুকে আছড়ে পড়লো কষ্টে। দু হাত দিয়ে প্রেমের শার্ট শক্ত করে খামচে দিল সেই জায়গাটায় যেখানে সুইট কটন ফেব্রিক্সের নিচে লুকিয়ে আছে প্রেমের আহত হৃদয়। ঠিক সেই জায়গাটায় যা অন্য কারো ছোঁয়ায় নয়, শুধু ভালোবাসাহীনতার যন্ত্রণায় পুড়ে যায়। প্রেম, উই কুডন্ট ফিল মাই পেন, আই এম ব্রেকিং আপ। আমি দেখেছি নিজের ভালোবাসার চোখে অন্য কারোর জন্য আতঙ্কের ছায়া। সেই চোখে যে একদিন কেবল আমার জন্য জ্বলতো আগুন, সেখানে এখন ভয়ের আঁচড়। আমি দেখেছি কিভাবে সেই ভয় ওকে গিলে খাচ্ছে, কিভাবে ও কাঁপছে অন্য কাউকে হারানোর আতঙ্কে। ওর হাত কাঁপছিল প্রেম, গলা কাঁপছিল। প্রেমের চোখ জল জমলো, যথাসম্ভব নিজেকে শক্ত রাখলো। হালগোছে হাত রাখলো লারার মাথায়। হুট করে সংযম হারিয়ে বুকে আরো শক্ত করে চেপে ধরলো লারাকে। কোনো শব্দ নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু নিঃশব্দে ভাগাভাগি করা কষ্টের ভার। লারা অঝরে কাঁদছে, বুকের সবটুকু ভার জল হয়ে গড়িয়ে যাচ্ছে। প্রেমের বুকটাও ভিজে গেল সেই কান্নায়। কোনো শব্দ নেই, শুধু দুটি হৃদয়ের বেদনার কম্পন। প্রেমের চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল লারার মাথায়। নিঃশ্বাসে মিশ্রিত এক ফিসফিসের শব্দে প্রেম আপন মনে শুধল, নিজের কষ্টের সাগরে বাঁধ ভাঙতে গিয়ে এভাবে আমাকে বাসিয়ে দিও না লারা, প্লিজ। কথার কোনো জবাব নেই, শুধু কাদা বেদনা আর দুটো হৃদয়। নিস্তব্ধ পৌঁছে পড়া রাতের নিস্তব্ধতা বাড়তে থাকে লারার আহাজারে। মা মারা যাওয়ার পর আজ এই প্রথম কাঁদল লারা। তারপরেও সে পাবে না তার ভালোবাসা। আরেকটি অপূর্ণ প্রেম কাহিনী হিসেবেই রয়ে যাবে ওর কাহিনী। এই অফিসার, তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। তোর আইনে কি অনুভূতি দমানোর কোনো আইন নেই? অন্য নারী ওকে ভালোবাসবে, ওকে ছোবে, ওর উত্তপ্ত নিঃশ্বাস পড়বে অন্য কারো খোলা বুকে। এই যন্ত্রণাগুলো আমি কিভাবে সহ্য করব? বল না অফিসার। প্রেম কোনো জবাব দিতে পারে না, শুধু বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে লারাকে। সত্যি বলতে একপাক্ষিক প্রেমের কোনো শব্দ হয় না, কোনো বর্ণনা হয় না, কোনো সান্ত্বনা হয় না, শুধু সয়ে যেতে হয়, সহ্য করতে হয়।